কিছু কিছু সম্পর্ক বয়সের ব্যবধান মানে না। আর সেটা যদি বন্ধুত্বের হয় তাহলে তো কোনো কথাই নেই। আবার কিছু কিছু সম্পর্ক রক্তের টান, নাড়ির টান কিছুর দরকার হয় না। শুধু হৃদয়ের বন্ধন থাকলে একে অপরের জন্য ব্যাকুল হয়ে ওঠে। নমস্কার, গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথা বলি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। তবে আরম্ভ করছি। সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী আর হিমাংশুমালী উভয়ের মামাতো পিস্তাতো ভাই। সেও অনেকে হিসাব করিয়া দেখিলে তবে মেলে। কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার কোনো অভাব ছিল না। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দাঁত বাক্য স্পষ্ট হয় নাই, তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে, খেলা করাইয়াছে, কান্না থামাইয়াছে, ঘুম পাড়াইয়াছে। আর শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স লোকদিগকে সবেগে নিশ্চলন করিয়াছে। তার স্বরে প্রলাপভাষণ প্রভৃতি যে সকল বয়স অনুচররা ছিল, চাপল্য আর উৎকট উদ্ভট প্রকাশ করিতে হয়। বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই। বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই। তাহার বাগানের শখ ছিল। আর ওই দুঃসম্পর্কের ছোট্ট ভাইটি ছিল। ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল। সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল, তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল। অথচ সচরাচর দেখা যায় না। কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট্ট খেয়াল কিংবা একটি ছোট্ট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে। এই বিলুপ পৃথিবীতে একটিমাত্র ছোট্ট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিত থাকে। তারপরে হয়তো সামান্য উপশর্তেই পরম স্নেহে জীবনে কাটাইয়া দেয়, কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘর বাড়ি বিক্রি করিয়া কাঙাল হইয়া পথে গিয়ে দাঁড়ায়। হিমাংশুর বয়স যখন আর একটু বাড়িল, তখন বয়স আর সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল। উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না। এইরূপ হইবার একটু কারণও ছিল। হিমাংশু লেখাপড়া করিত, আর স্বভাবতই তাহার জ্ঞান বুদ্ধি অত্যন্ত প্রবল ছিল। বই পাইলেই পড়িতে বসিত। তাহাতে অনেক বাজে বইও পড়া হইয়াছিল বটে, কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল। বনমালী বিশেষত একটু শ্রদ্ধার সহিত তার কথা শুনিত, তাহার পরামর্শ লইত, তাহার সহিত ছোট বড় সকল কথায় আলোচনা করিত। কোনো বয়সের
তাহাকে বালক বলিয়া অবজ্ঞা করিত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে, বয়সকালে যদি সে বুদ্ধি জ্ঞান আর উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তাহার মতো এমন পরম প্রিয় বস্তু পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। বাগানের শখ হিমাংশুর ছিল, কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল। বনমালীর ছিল হৃদয়ের শখ, হিমাংশুর ছিল বুদ্ধির শখ। পৃথিবীর এই কোমল গাছপালাগুলি, এই অচেতন জীবনরাশি, যাহারা যত্নের কোনো লালসা রাখে না, অথচ যত্ন পাইলেই ঘরের ছেলেটির মতো বাড়িয়া ওঠে, যাহারা মানুষের শিশুর চেয়েও যেন শিশু, তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশু গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল। পুকুর গজাইয়া ওঠে, কিশলয় দেখা দেয়, কুড়ি ধরে, ফুল ফুটিয়া ওঠে, ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত। গাছের বীজ বপন, কলম করা, সার দেওয়া, চাকনা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শ উদয় হইত, আর বনমালী অত্যন্ত আদরের সহিত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত। এই উদ্যানখণ্ডটুকু লইয়া প্রকৃতির আকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে মিলিয়া সাধন করিত। দ্বারের সম্মুখে বাগানের ওপরেই একটি বাঁধানো বেদির মতন ছিল। 4টে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া, একটি কোঁচকানো চাদর কাঁধের ওপর ফেলিয়া, গুড়গুড়ি লইয়া বনমালী সেইখানে ছায়ায় গিয়া বসিত। কোনো বন্ধুবান্ধব নাই, হাতে একখানি বই কিংবা খবরের কাগজও নাই। বসিয়া বসিয়া তামাক টানিত, আর আর চক্ষে উদ্যানের ভাবে কখনো দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত। এমনি করিয়াই সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যাইত, ভাঙিয়া যাইত, মিলাইয়া যাইত, কোথাও কোনো চিহ্ন রাখিত না। অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়গুড়িটি নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত। তখনই তাহার আগ্রহ দেখিয়া বোঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল। তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা। অন্ধকার হইয়া আসিলে দুজনে বেঞ্চের ওপর বসিত। দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত। কোনো কোনো দিন বা বাতাস বহিত না, গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত। মাথার ওপর আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত। হিমাংশু কথা কহিত, বনমালী চুপ করিয়া শুনিত। যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত। সে সকল কথা আর কাহাকর নিকট হইতে অত্যন্ত বিরক্তজনক লাগিতে পারিত, কিন্তু সেই কথায় হিমাংশুর মুখ হে বড় কৌতুকের মতো হইত। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তা শক্তি, স্মৃতি শক্তি, কাল্পনিক শক্তি সবিশেষ
প্রতিতৃপ্তি লাভ করিত। সে কতক বা পড়িয়া বলিত, কতক বা ভাবিয়া বলিত, কতক বা উপস্থিত মতো তাহার মাথায় জোগাইত, আর অনেক সময় কাল্পনার সহসা জাগরণে অভাবে ঢাকা দিয়া লইত। অনেক ঠিক কথা বলিত, আবার অনেক বেঠিক কথাও সে বলিত, কিন্তু বনমালীর গভীরভাবে শুনিত। মাঝে মাঝে দুটো একটা কথা বলিত, হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত, আর তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্তরে সহিত বিস্মিত হইয়া চিন্তা করিত। ইতিমধ্যে একটা গোল বাঁধিয়া গেল। বনমালীদের বাগান আর হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে। সেই নালার এক জায়গায় একটি পাতিলেবুর গাছ জন্মাইয়াছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে, আর হিমাংশুদের চাকর তাহা নিষিদ্ধ করে। উভয়ের পক্ষে যে গালাগালি বর্ষিত হয়, তাহাতে যদি কিছু মাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরিয়া হইয়া বাহির হইয়া যাইত। মাঝ হইতে বনমালীর বাপ হরচন্দ্র আর হিমাংশু মালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিপদ বাধিয়া গেল। দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির। উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাগযন্ত্র আরম্ভ করিল। উভয় পক্ষে যে টাকাটা খরচ হইয়া গেল, ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বাহির হয় নাই। শেষকালে হরচন্দ্রের জিত হইল। প্রমাণ হইয়া গেল নালা তাহারই, আর পাতিলেবুও তাহার, তাহার উপরে আর কাহারও অধিকার নাই। আপিল হইল, কিন্তু নালা পাতিলেবু হরচন্দ্ররই রহিল। যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যবধান ঘটে নাই, আঘাতও হয় নাই। এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরের সম্পর্কে ব্যাঘাত ঘটায়, এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত, আর হিমাংশুও লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে, বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল। কেবল বনমালীর চক্ষে ঘুম রহিল না। তাহার পরদিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানে বেদিতে গিয়া বসিল, যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই, কেবল তাহারই একটি মস্ত হার হইয়া গেল। সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল, 6টা বাজিয়া গেল, কিন্তু হিমাংশু আসিল না। বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল। খোলা জানালার ভেতর দিয়া দেখিতে পাইল আলমারির উপরে হিমাংশুর স্কুলের ছাতা কাপড় ঝুলিতেছে। অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতেই আছে। গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ণ মুখে বেড়াইতে লাগিল, আর সহস্রবার সেই বাতারের দিকে চাহিল, কিন্তু হিমাংশু বাগানে আসিল না। অন্ধকারের আলো জ্বলিল। বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়ির দিকে গেল।
গোকুলচন্দ্র দ্বারের কাছেই বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিল। তিনি বলিলেন, কে ও? বনমালী চমকিয়া উঠিল, যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে। কম্পিত কণ্ঠে বলিল, আমি মামা। মামা বলিলেন, কাহাকে খুঁজিতে আসিয়াছ? বাড়িতে কেহ নাই। বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল। যত রাত হইতে লাগিল, সেদিন হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে রুদ্ধ হইয়া গেল। দরজার ফাঁক দিয়ে যে দীপালোক রেখা দেখা যাইতেছিল, তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল। অন্ধকার রাত্রে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সমস্ত দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল। সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল। আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল। মনে করিল, আজ হয়তো আসিতেও পারি। সে বহুকাল হইতে প্রত্যেক দিন আসিত। সে যে একদিনও আসিবে না, এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না। কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতে ছিঁড়িবে। এমন এমন নিশ্চিত মনে থাকিবে যে জীবনের সমস্ত দুঃখ সুখ যখন সেই বন্ধনে ধরা দিয়াছে, তাহা যে জানিতেও পারে নাই, আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে। কিন্তু এক মুহূর্তেও সে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরে সহিতে বিশ্বাস করিতে পারিল না। প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত, যদি দৈবক্রমে আসে। কিন্তু কথাই বলে না, এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যাহ ঘটিত, তাহা দৈবক্রমেও একদিনেও ঘটিল না। রবিবার দিন ভাবিল, পূর্ব নিয়মের মতো আজ হিমাংশু সকালে আমাদের এখানেই খাইতে আসিবে। ঠিক ঠিক যে বিশ্বাস করিল তাহা কিন্তু নহে। কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না। সকাল আসিল, সে আসিল না। তখন বনমালী ভাবিল, তবে আহার করিয়াই আসিবে। আহার করিয়াও সে আসিল না। বনমালী ভাবিল, আজ বোধ হয় আহার করিয়া ঘুমাইয়া গেছে। ঘুম ভাঙিলে নিশ্চয়ই আসিবে। ঘুম কখন ভাঙিল জানা গেল না, কিন্তু সে আসিল না। আবার সেই সন্ধ্যা হইল, রাত্রি আসিল, হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল, আলোগুলি একে একে নিভিয়া গেল। এমন করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের 7টা দিনই যখন দূর দৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল, আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না, তখন হিমাংশুদের রুদ্ধদ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল। আর জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল, দয়াময়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।